सूत्रों के हवाले से बड़ी खबर है, जहां शिक्षक बहाली फेज 3 को लेकर के एक्शन अब नजर आ रहा है और के पाठक एक्शन में है। अधिकारियों को विज्ञापन का प्रारूप दे दिया गया है और इसकी तैयारी भी करने के निर्देश दे दिए गए हैं। तीसरे फेज में लगभग 65,000 सीटों पर बहाली निकलेगी। आज शाम तक सभी डीओ रिक्तियां भेज देंगे। दूसरे फेज की बची लगभग 28,000 सीटें मर्ज होंगी। सभी रिक्तियां मिलने के बाद महत्वपूर्ण बैठक की जाएगी। बीपीएससी और शिक्षा विभाग के बीच जल्द बैठक की बात सामने आ रही है। 15 फरवरी तक हर हाल में विज्ञापन जारी कर दिया जाएगा। बैठक में विज्ञापन की रूपरेखा और शर्तें तय होंगी। प्राइमरी से लेकर प्लस 2 तक का जारी विज्ञापन कर दिया जाएगा। 10 मार्च के बाद कभी भी थर्ड फेज की परीक्षा हो सकती है। रजनीश हमारे साथ जुड़े हुए हैं। रजनीश, थर्ड फेज की बहाली को लेकर के अब एक्शन नजर आ रहा है, क्या कुछ निर्देश और प्लानिंग की जा रही है? देखिए, न्यूज 18 को जानकारी मिली है राहुल, और न्यूज 18 ने ही सबसे पहले जानकारी दी थी कि जो अगस्त में टीआरई 3 यानी शिक्षक बहाली फेज 3 परीक्षा होनी थी वो अब मार्च में ली जाएगी। यानी के पाठक ने सभी अधिकारियों को निर्देश दे दिया है कि विज्ञापन का प्रारूप तैयार करें। आज ही सभी जिले के जिला शिक्षा पदाधिकारी जो है रिक्तियां भेज देंगे। यानी जो खबर आ रही है कि 65,000 से लेकर 68,000 तक कुल वैकेंसी निकलेगी, जिसमें प्राइमरी से लेकर प्लस 2 तक के वैकेंसी शामिल रहेंगे। तो कुल मिलाकर बीपीएससी और शिक्षा विभाग की एक बैठक होगी और बैठक के बाद विज्ञापन जारी होगा। यानी 15 फरवरी से पहले हर हाल में विज्ञापन जारी होगा। 10 मार्च के बाद कभी भी परीक्षा हो सकती है और जिसको लेकर शिक्षा विभाग पूरी तरह से तैयारी में जुट गया है। और एक तरफ তো তোমাদেরকে আমি একটা প্রথম ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখলে হয়তো নিউজ 18 যে বিহার যে চ্যানেল ছিল সেই চ্যানেলে কিন্তু যে টিআরই 3 এর যে নোটিফিকেশন আসার কথা ছিল সেটা কিন্তু মার্চে কনফার্ম যে ওটার এক্সাম হবে। আর 15 ফেব্রুয়ারি নাগাদ কিন্তু তার যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু চলে আসবে। তাই তোমরা সব ধরনের অথেন্টিক এবং বিহার সম্পর্কিত যে সকল নিউজে হোক না কেন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি সেশন ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে। তো আজকে সেরকম কিছু বলছি না, ব্যাপার হচ্ছে আজকে তোমাদের কিছু কমেন্ট এসেছিলো, যে কমেন্টের মাধ্যমে যে দাদা কোন সাবজেক্ট কত ভ্যাকেন্সি থাকে, টোটাল কত ভ্যাকেন্সির সম্ভাবনা আছে, সিলেবাস কী, এইসব নিয়ে অনেক কিছু কমেন্ট ছিল। তো সেই কমেন্টের উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করব সকলকে। তো প্রথমে যে ভিডিওটা দেখলে সেই ভিডিওতে কিন্তু সম্পূর্ণভাবেই তুলে ধরা হয়েছে যে কবে কি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, কবে কি নোটিফিকেশান আসবে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা প্রত্যেকটা জেলাকে এবং প্রত্যেকটা স্কুলকে আর কি মানে বলা হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব আর কি বিহার বোর্ডকে সব কিছু ভ্যাকেন্সির একটা মানে লিস্ট যেটা আর কি লাগে, সেই কত সিট ফাঁকা আছে সেইগুলো যেমন সম্পূর্ণরূপে পাঠানো হয়। কত তারিখের মধ্যে না 10ই ফেব্রুয়ারির মধ্যে। আজ হচ্ছে জানুয়ারির 31 তারিখ, তাহলে 10 ফেব্রুয়ারির মধ্যে গেলে 10টি দিনের মধ্যে কিন্তু সব কিছু পাঠানোর ব্যবস্থা করে দিতে বলা হয়েছে। তো কত ভ্যাকেন্সি আসতে পারে সেটা নিয়ে আলোচনা হবে। বিহার স্টেট পরীক্ষাটা কখন হবে, আগে হবে নাকি পরে হবে, বিহার স্টেট যারা ফিল আপ করেছে তারা এপিয়ারিং তারা কি এই পরীক্ষায় বসতে পাবে কি পাবে নাই, সে নিয়ে সব কিছু আজকের এই ভিডিওয়ে সব কিছু আলোচনা করা হবে। তো যেটা এখানে লেখানো আছে যেটা হচ্ছে বিহার টিচার রিক্রুটমেন্ট বিহার স্টেট 2024 নিউ নোটিফিকেশন কিন্তু ফেব্রুয়ারিতে, এখানে লেখা আছে ফেব্রুয়ারিতে। আর প্রায় 70,000 যেটা বলছিলাম যে 70,000 অ্যাপ্রক্স যে ভ্যাকেন্সি সেটা কিন্তু সম্ভবত বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি, যে 70,000 থেকে বেশিও হওয়ার সম্ভাবনা বেশি, হলে 70,000 প্লাস করা আছে। তো প্রথমে একটা তোমাদেরকে আগের দিন একটা জিনিস দেখেছিলাম সেটা একবার দেখাচ্ছি, যেখানে বলা হয়েছিল যে सूत्रों के हवाले के शिक्षा विभाग की जुड़ी बड़ी खबर, मार्च की में ही शिक्षक बहाली फेज 3 के परीक्षा लेने की तैयारी। মানে যে মার্চের একদম মার্চ মাসে পরীক্ষা হবে, এটা কনফার্ম হয়ে গেছে যতটা সম্ভব। তার সময় হাতে কত সময় আছে, এখন যদি জানুয়ারি শেষ প্রায় ফেব্রুয়ারি মার্চ প্রায় এক মাস, বলতে গেলে এক মাসে এখন সময় আছে, 1 মান্থ। তো ওই এক মাসের মধ্যে আমাদেরকে প্রিপারেশন করতে হবে। সিলেবাসটা কি সেই সিলেবাসও বলা হবে। সাবজেক্ট আমাদের যেহেতু বাংলা সাবজেক্ট সিলেবাসটা আগে বলবো, তারপরে প্রত্যেকটা বিষয়ের সিলেবাস আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো প্যাটার্ন কেমন হয়, নাম্বার প্যাটার্ন কেমন কি হয়, সব কিছু এই ভিডিওতেই সব কিছু আলোচনা করা হবে। তো যেটা বলছিলাম যে 10ই ফেব্রুয়ারির মধ্যে সব কিছু কত সিট ভ্যাকেন্সি ফাঁকা আছে সব কিছু জানাতে হবে, যে টিআরই 1-এ কত ফাঁকা ছিল, টিআরই 2-এ কত ফাঁকা ছিল, সব কিছু মিলাই পর একটা সিট ভ্যাকেন্সি বের করানো হবে। নোটিফিকেশন কত তারিখে বেরোবার কথা বলা হয়েছিল, যে 15ই ফেব্রুয়ারি কিন্তু নোটিশটা বার হওয়ার কথা বলা হয়েছে।
তো তারপর যেটা হচ্ছে এই যে ভ্যাকেন্সি ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে টিআরই 2 এর ক্ষেত্রে। এটা একবারটা এই সম্পর্কে তো একটা ভিডিও আমি বানিয়েছিলাম অলরেডি, যে টিআরই টু এর ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু 1 to একদম 12 পর্যন্ত পুরো সম্পূর্ণরূপে একটা ভ্যাকেন্সি ছিল। টিআরই 1 এর ক্ষেত্রে কিন্তু 6 to 8 এর কোনো ভ্যাকেন্সি ছিল নাই, শুধুমাত্র 1, 5 এবং 9, 10 এবং 11, 12 এই তিনটা প্যাটার্ন আর কি ভাগ করা ছিল ভ্যাকেন্সিটা। তো টিআরই 1-এ টিআরই 3-তে যে ভ্যাকেন্সিটা বার হবে এবং টিআরই 2-এ যে ভ্যাকেন্সিটা বার হয়েছিল সেটা যেমন হচ্ছে জেনারেল পেপারে ভ্যাকেন্সি ছিল প্রায় জেনারেলদের 1088। এটা শুধুমাত্র এখন যেহেতু সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যে শুধুমাত্র ডিএলএড রায় আর কি প্রাইমারিতে বসতে পাবে, আদার্স অন্য কোনো বিএড ক্যান্ডিডেটরা কিন্তু এই প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে না, ঠিক আছে, বা ফর্ম ফিল আপ করতে পারবে না। তো জেনারেল সাবজেক্টে যেটা ভ্যাকেন্সিটা থাকে সেটা হচ্ছে 1088, এবং এদের মধ্যে যদি আমাদের ভ্যাকেন্সি বেরোয় যদি 1000টা, সেই ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে থাকে 50%। মানে সব থেকে একটা বড় সুযোগ হচ্ছে 50% হচ্ছে মেয়েদের জন্য একটা সংরক্ষিত করা থাকে। তা যদি 1000টা ভ্যাকেন্সি বার হয় সেই ক্ষেত্রে কিন্তু মেয়েদের থাকবে 500টা, আগের থেকে এটা ভাগ করে দিল। এই যে 500 থাকছে, এই 500-র মধ্যে কিন্তু এই মেয়েরাও কিন্তু প্রবেশ করবে, মানে লড়বে। সেই ক্ষেত্রে কিন্তু একটুকু মেয়েদের সুযোগটা সব থেকে বেশি। তো যাই হোক, ওই সম্পর্কে আমাদের এখন পরে আলোচনা হবে। তো কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি থাকে, 1 to 5-এ কত থাকে, 6-8-এ কত থাকে, 9 to 10-এ কত থাকে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা। তো 1 to 5-এ জেনারেল পেপার আগের বারে ছিল 1088, এবং এসসিদের ক্ষেত্রে ছিল যেটা, এসসিদের ছিল কত 3142টা। তো টোটাল সিট হয়েছিল কত হয়েছিল 4413টা হচ্ছে আমাদের জেনারেল পেপারে বার হয়েছিল, জেনারেল পেপার। এবং বাংলা যে স্কুলগুলো ছিল সেটাতে ইউআরদের ক্ষেত্রে ছিল 5টা, এবং এসসিদের ছিল হচ্ছে 23টা। টোটাল হচ্ছে 86টা সিট, বেঙ্গলিতে, ঠিক আছে, টোটাল হচ্ছে 86টা। এবার হচ্ছে এটা আমাদের বাদ দিলাম, 1 to 5টা এখন ছাড়ো। এর হচ্ছে 9 to 10, যেটা হচ্ছে আমাদের আসল বিষয়। এই পোর্শনটা হচ্ছে সব থেকে আমাদের ইম্পর্টেন্ট। মানে আমরা যেহেতু বিএড অনেকেই করা আছে, তাহলে বিএডদের ক্ষেত্রে এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে 9, 10-এ আমাদের কতগুলো ভ্যাকেন্সি বার হয়। তো সব থেকে ভ্যাকেন্সি যদি বলা হয়, সব থেকে ভ্যাকেন্সি বার হয় কিন্তু ইংলিশ সাবজেক্টের সব থেকে ভ্যাকেন্সি আগেরবারে সব থেকে বেশি ছিল ইংলিশটাতে। ইংলিশ আর তার সাথে ছিল হিন্দি যাদের সাবজেক্ট আছে তাদের কিন্তু ছিল। তো যেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে ইংলিশদের ভ্যাকেন্সিটা ছিল কতগুলো ছিল, ইংলিশের ভ্যাকেন্সি ছিল ইউআরদের ক্ষেত্রে, এইখানে আছে ইংলিশের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল প্রায় 1478টা। মানে 1478 কিন্তু কম ভ্যাকেন্সি নয়, 1478টা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে। এইখানে কিন্তু মেল এবং ফিমেল দুজনে কিন্তু ফাইট করবে। এবার আরেকটা যেটা মজার বিষয় সেটা হচ্ছে ফিমেলদের কিন্তু একটা আলাদা ভ্যাকেন্সি আছে আরও। ইউআর ফিমেলদের একটা আলাদা ভ্যাকেন্সি, সেটা হচ্ছে কত, এই যেখানে দেখাচ্ছে যে ইউআর ফিমেলদের ভ্যাকেন্সি হচ্ছে 512টা, একটা আলাদা হবে। তাহলে ইউআর ফিমেলদের কিন্তু ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে কত, 512টা। এখানে আদার স্টেট, ঠিক আছে, আদার স্টেট এবং বিহার স্টেটের যে সকল ইউআর জেনারেল আছে তারাও কিন্তু এটার সাথে ফাইট করবে, এবং তার সাথে এই 1478ও কিন্তু ফাইট করবে। তারপর হচ্ছে ইডাব্লিউএসদের ক্ষেত্রে 473, এটা আমাদের দেখার দরকার নেই। ডিডাব্লিউএস এগুলো আমাদের দেখার দরকার নেই, কারণ আমাদের যেহেতু আদার স্টেট, সেই ক্ষেত্রে আমাদের ভ্যাকেন্সি দেখব কোন ক্ষেত্রে, আমরা শুধুমাত্র ইউআরটাই দেখব যে ইউআরে কতগুলো ভ্যাকেন্সি ছিল। তো ইংলিশের সব থেকে ভ্যাকেন্সি ছিল 1478টা ইউআরদের ক্ষেত্রে, এবং ওভারঅল যে ভ্যাকেন্সি ছিল সেই ওভারঅল ভ্যাকেন্সির সংখ্যা ছিল 4889টা ভ্যাকেন্সি ছিল। এবং হিন্দি সাবজেক্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল কত ছিল, হিন্দিতে ছিল 1548 হচ্ছে ইউআরদের ক্ষেত্রে। তাহলে ওভারঅল ভ্যাকেন্সি ছিল কত, ওভারঅল ভ্যাকেন্সি ছিল 4807টা। তাহলে আমরা দেখতে পেলাম কি যে কোন কোন সাবজেক্ট সব থেকে ভ্যাকেন্সি সব থেকে বেশি ছিল, যে ইংলিশ আর হিন্দি, এই দুটো সাবজেক্টের সব থেকে আমাদের ভ্যাকেন্সিটার পরিমাণটা সব থেকে বেশি। তারপর আসছে আমাদের যেটা এই চ্যানেলের মধ্যে সব থেকে বেশি যেটা মানে আলোচনা বিষয় হয় সেটা হচ্ছে বাংলা।
তাহলে বাংলায় আমাদের ভ্যাকেন্সি সব থেকে ভ্যাকেন্সি কত ছিল না, ভ্যাকেন্সি ছিল ইউআরদের ক্ষেত্রে, যেটা ইউআর মেল ফিমেল বোথদের ক্ষেত্রে ছিল 46টা 46, এবং ইউআর ফিমেলদের ক্ষেত্রে ছিল কটা 12টা। তাহলে ওভারঅল হচ্ছে কত হচ্ছে 58টা। তাহলে ইউআর ফিমেল মেল বোথ হচ্ছে 46টা এবং ইউআর ফিমেলদের হচ্ছে 12টা। টোটাল হচ্ছে আমাদের কটা 58টি সিট ছিল। এবং এখান থেকে হচ্ছে ওভারঅল যে সিটটা, এটা আমাদের ওভারঅল দেখার কিছু নাই। তাহলে ওভারঅল যে সিট সেটা হচ্ছে 114টা 114টি। তাহলে আগের বার টিআরই 2 এর ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা ছিল বাংলাতে সেটা হচ্ছে 114টি ভ্যাকেন্সি ছিল। এবারে আর টিআরই 2 এর ক্ষেত্রে টিআরই 1 যে ভ্যাকেন্সি ছিল, টিআরই 1 সেটা ভ্যাকেন্সি ছিল 91টা। তাহলে টোটাল দাঁড়াচ্ছে 144টা। এই বিষয়টা আলোচনা করছি একটু পরেই। তো 100 আমাদের বাংলা বিষয়টা আলোচনা করবো। তারপর হচ্ছে কি আমাদের ম্যাথে আমাদের কতগুলো ভ্যাকেন্সি ছিল 981 ইউআরদের, এবং ইউআর ফিমেলদের ছিল 349টা, এবং পার্সিয়ান যদি কারো থাকে সেক্ষেত্রে 171, এবং ইউআরএফ জেনারেলদের ক্ষেত্রে ছিল 46টা, এবং সায়েন্সের ক্ষেত্রে ছিল কটা, সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে 1008টা, আর ইউআর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 345টা, এবং উর্দু হচ্ছে 353, আর ইউআর ফিমেলদের ক্ষেত্রে ছিল 121। তারপর হচ্ছে সংস্কৃত হচ্ছে 692, আর ইউআর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 229টা, আর সোশ্যাল সায়েন্স হচ্ছে কি সোশ্যাল সায়েন্স 699, আর 246 হচ্ছে কি ইউআর ফিমেলদের। আর একটা বিষয় যেটা হচ্ছে একটা সাবজেক্টে দেখতে পাবো আমরা, মানে যে পোর্শনটা সেটা হচ্ছে আমাদের 11-12 ভ্যাকেন্সিটা কিন্তু ভালোই থাকে, কিন্তু এটার কাট অফটা অনেক কম যায়। যে কাট অফ থাকে সেই কাট অফ কিন্তু অনেক কম থাকে, 9-10 থেকেও কিন্তু কাট অফ কম। ঠিক আছে, তো প্রথমে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে কি আমাদের কম্পিউটার সায়েন্সে যে ইউআরদের ক্ষেত্রে হচ্ছে 242, ইউআর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 77টি, আর জিওলজির ক্ষেত্রে ছিল 231, ইউআর ফিমেলদের হচ্ছে 78টা। তারপর হচ্ছে কি হিস্ট্রিতে হচ্ছে 523, ইউআর ফিমেলদের হচ্ছে 177, বিজনেস স্টাডিজ হচ্ছে 75 ইউআর, আর ইউআর ফিমেল হচ্ছে 14টি, তার অ্যাকাউন্টেন্সি হচ্ছে কি 30টি, আর ইউআর ফিমেলদের হচ্ছে 8টি। এবার আমাদের যে সাবজেক্ট হচ্ছে সেটা হচ্ছে কি বাংলা। এই হচ্ছে আমাদের বাংলা সাবজেক্টের ভ্যাকেন্সি হচ্ছে কোটা, ইউআরদের ক্ষেত্রে ছিল 26টা, আর ইউআর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 7টা, টোটাল হচ্ছে 33টা। তাহলে 33টা সিট ফাইট হয়েছিল। সেই 33টা সিটের মধ্যে কতজন পাইছিল সেটাও কিন্তু আলোচনা করব একটু পরের ভিডিওতে, বা তার আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। এবার ইংলিশের ক্ষেত্রে হচ্ছে 956 এবং 336, এখানেও কিন্তু ইংলিশের পরিমাণটা সব থেকে বেশি আছে, 1046টা ওভারঅল ভ্যাকেন্সি। তারপর হচ্ছে জিওগ্রাফি 418, 127, আর একটা সব থেকে বেশি আছে কোনটা, সেটা হচ্ছে কোনটা হিন্দিতে হচ্ছে এখানে জেনারেলদের ক্ষেত্রে হচ্ছে 1634, এবং জেনারেল ইউআর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 555। তো এবারে যেটা বিষয় হচ্ছে যে তাহলে আমাদের সব থেকে বাংলায় আমাদের কতগুলা সিট এবারে আসার সম্ভাবনা বেশি, এবং এর কাট অফ কত ছিল, এবং এর সিলেবাসটা কী ছিল। তো বলে রাখছি, টিআরই 1 ক্ষেত্রে যে কাট অফ গেছিল সেটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে গেছিল 52, আর টিআরই 2 এদের ক্ষেত্রেও কাট অফ গেছিল কত 52। কাট অফ একই থাকার কারণ কি সেটা বলছি। কাট অফ একই থাকার কারণ একটাই বিষয়, যেটা হচ্ছে কি আগের বারে যে স্টেট হয়েছিল, প্রথমবার যে স্টেট হয়েছিল সেটা হচ্ছে 2019 সালে। 2019 সালে কী হয়েছিল স্টেট, সেই স্টেটে শুধুমাত্র বিহারের যে সকল ক্যান্ডিডেটরা ছিল তারাই কিন্তু এই বিহার স্টেটে কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল। কিন্তু তারপরে পরীক্ষা হলো কি, তাহলে এই যে 2019 সালে, তাহলে বিহারের যেহেতু ক্যান্ডিডেট ছিল সেইখানে মিনিমাম মাত্র 5জন স্টেট কোয়ালিফাই করে। সেই 5জন স্টেট কোয়ালিফাই করার পরে পরীক্ষা বসেছিল 5জনেই, কিন্তু পরীক্ষায় পাস করেছে কতজন, 3জন। মানে পরীক্ষায় বলতে গেলে বসেছিল কি বসে না সেটা জানিনি, কিন্তু 3জন মাত্র আমাদের পাস করেছিল। কাট অফ ছিল কত দাঁড়াইছিল আমাদের 52, মানে লাস্ট কাট অফেই যে সব থেকে কম পাইছিল সেই কাট অফটাকে কিন্তু ধার্য করা হয়েছিল। তো বিহার একটা সব থেকে একটা মানে একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ বলা যাবে,
যে সম্পূর্ণ সিটটা থাকে সে সম্পূর্ণ সিটে কিন্তু ওরা নিয়োগ করায় নাই। কিন্তু এইবারে যেহেতু নতুন সরকার, দেখা যাক কি হয়। আগেরবারের যে সরকার ছিল সেই সরকার কিন্তু সম্পূর্ণ সিট কিন্তু পূরণ করে নাই, কিছু সিট কিন্তু বাকি রেখে দিয়েছিল। তো 52 কাট অফ গেছিলো, 3 জন মাত্র কোয়ালিফাই করেছিল। এইবারে এই 3 জনের মধ্যে কি হয়েছিল, একজন গেছিল কোথায়, 11-12-এ। তাহলে এইখানে বলতে গেলে তাহলে 3 জনের মধ্যে এইখানে একজন চাকরি করছে আর এইখানে কজন করছে, 2 জন। তাহলে এইভাবে ভাগ করেছে। তাহলে সিট কোটা ছিল একবার আমাদের, টোটাল সিট ছিল 91টা। সেইখানে যদি আমরা 3 জন বাদ দিই তাহলে পড়ে থাকছিল কত আমাদের, 89টা। তাহলে 89টা সিট বাকি ছিল আগেবার। তাহলে টিআরই 1-এর ক্ষেত্রে আমাদের যে সম্পূর্ণ ডাউট সেটা কিন্তু আমাদের কমপ্লিট হলো, যে বাংলা সাবজেক্টে আমাদের কতগুলো সিট ফাঁকা পড়েছিল। তাহলে প্রায় 89টা সিট কিন্তু বিহার যে পরীক্ষা হয়েছিল, টিচার যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে কিন্তু প্রায় 89টা সিট কিন্তু ফাঁকা ছিল। তারপরে যে পরীক্ষা হলো সেটা হচ্ছে টিআরই 2 এ যে ভ্যাকেন্সিটা প্রথম একটা নোটিশ বার হয়েছিল, নোটিফিকেশান। সেই নোটিফিকেশানে বেঙ্গলি যে সাবজেক্টের যে ভ্যাকেন্সিটা ছিল সেটা ছিল টোটাল 26টা। তারপরে মানে পরীক্ষা যবে হবে তার একদিন আগে একটা রিভাইজড আর কি ভ্যাকেন্সির একটা লিস্ট বার করেছিল। সেটাতে কিন্তু আমাদের বাংলা ভ্যাকেন্সি যেটা দাঁড়ালো 114টা। তাহলে যদি আমি দেখি 89 আর 26 যদি যোগ করি, 5, 8, 9, 10, 11, 115টা হওয়া দরকার ছিল। তাহলে বলতেই গেলে এই যে 89টা সিট, সেই 89টা সিট কিন্তু পুনরায় টিআরই 2-এতে কিন্তু যোগ করা হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কাট অফ ছিল 114টা সিট। এবং আগেরবারে যে স্টেট পরীক্ষাটা হয়েছিল, বাংলাতে যে স্টেট পরীক্ষাটা হয়েছিল সেটা পরীক্ষা দিয়েছিল প্রায় 160 জন, 162 জন। 162 জন পরীক্ষা দিয়েছিল এবং কোয়ালিফাই করেছিল 152 জন। এই 152 জন কোয়ালিফাই করে। তাহলে এই যে 152 জন স্টুডেন্ট যখন 114টা সিটে যখন ফাইট করছে, তার মধ্যে 152-এর মধ্যে এসসি, জেনারেল, ওবিসি সবাই কিন্তু ছিল। তো এই 115-এর মধ্যে পরীক্ষা দিয়েছিল 130 প্লাস পরীক্ষা দিয়েছিল। এবং এই 114টাই কিন্তু সিট কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ভর্তি করা হয় নাই। টোটাল সিট বার করানো হয়েছিল 55 জনকে কিন্তু উত্তীর্ণ করা হয়েছিল, মাত্র 55 জনকে। এসসি, এসটি, ওবিসি সব কিছু মিলে, জেনারেল টেনারেল মিলে মাত্র 55 জনকে নিয়োগ করা হয়েছিল। এটা সব থেকে একটা বাজে মানে ব্যবস্থা আর কি বলতে গেলে। এই সিস্টেমটা খুবই বাজে। তাহলে 55টা সিট যদি আমরা বাদ দিই তাহলে সিট পড়ে থাকছে কত, 9, 6, 69। তাহলে এখনও কিন্তু আমাদের কাছে এখনও 69টা সিট কিন্তু ফাঁকা আছে বেঙ্গলির ক্ষেত্রে। প্রায় এখনও 69টা সিট কিন্তু আমাদের কাছে এখনও ফাঁকা। তাহলে ফাঁকা সিট কটা আছে এখনও, 69টা। এই 69টা সিট কিন্তু এইবারে কিন্তু যুক্ত হবে। এবারে তার সাথে যদি দেখি কিছু কিছু ক্ষেত্রে কারাও এবারে সাপ্লিমেন্টারি রেজাল্ট যদি বলেছিল দেওয়ার কথা ছিল কিন্তু দেয় নেই। যদি সাপ্লিমেন্টারি রেজাল্ট যদি না দেয় সেই ক্ষেত্রে কিন্তু আবার প্রায় বলতে গেলে 50টা সিটের মতন প্রায় আরও অ্যাড হবে। তাহলে সিট দাঁড়াচ্ছে কোটা আমাদের, তাহলে 120 প্লাসও হতে পারে সম্ভাবনা সিটটা। তবে 69 প্লাস এই সিটটা কিন্তু কনফার্ম যে 69টা সিট আমাদের থাকবে কি। ঠিক আছে, এই 69টা সিট হচ্ছে আমাদের বেঙ্গলির ক্ষেত্রে কিন্তু থাকছে। ঠিক আছে, এই 69টা সিট। তাহলে যেটা বিষয় হচ্ছে, তাহলে আগের বারও কাট অফ ছিল আমাদের কত, 52 কাট অফ ছিল। তাহলে এইবারে কাট অফ কত যেতে পারে। এইবারে যেহেতু বিহার স্টেট যে পরীক্ষাটা অনেকে ফর্ম ফিল আপ করেছে, তো পরীক্ষা এখন যেহেতু যদি বলছে পরীক্ষায় যে টিআরই 1-এর পরীক্ষা, টিআরই 3-এর যে পরীক্ষা সেটা কিন্তু মার্চে হওয়ার সম্ভাবনা আছে। সেম স্টেট পরীক্ষাটা যেটা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু মার্চে হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু নাই। শুধুমাত্র ডামি অ্যাডমিট কার্ডের যে পরিবর্তন, সূচি, ত্রুটি যে এগুলো আছে সেগুলো কিন্তু হয়েই চলছে, মানে প্রক্রিয়া হতেই দেখছে। তবে বলে রাখি যে বিহার স্টেট কিন্তু বিহার কখন কি করবে কেউ জানিনি আমরা। আগের বারে যে স্টেট পরীক্ষা হয়েছিল ফর্ম ফিল আপের লাস্ট হয়েছিল 31শে আগস্ট। 31শে আগস্ট কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট মানে ফর্ম ফিল আপ শেষ হয়েছিল, সম্পূর্ণ ফর্ম ফিল আপ যে প্রক্রিয়াটা সেটা 31 আগস্ট শেষ হয়েছিল। এবং 5ই নভেম্বর, এই 5 নভেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছিল। আমাদের বাংলা পরীক্ষা হয়েছিল 12/11/2023-এ। ঠিক আছে, তাহলে সময় কিন্তু খুবই কম দিয়েছিল। 31 আগস্ট মানে মাত্র 6 থেকে 7 দিন মাত্র সময় দিয়েছিল, তার বেশি কোনো সময় দেয় নাই।
তাহলে ওই জন্য বলছি বিহার স্টেট কখন কী করবে কেউ জানি না আমরা। তাহলে এইটার যে টিআরই থ্রির যে পরীক্ষার ঘোষণা করেছিল সেটা বলেছিল 24শে আগস্ট হবে, 24শে আগস্ট। সেটা কিন্তু যখনই সরকার পরিবর্তন হয়ে গেল তখনই হঠাৎ করে এর নিয়মেরও পরিবর্তন হইল। তাহলে টিআরই থ্রির যে পরীক্ষাটা কখন বলছে এবার মার্চে হবে। আরও কি দিয়েছে, তারিখটা দিয়ে দিয়েছে যে মার্চের পরে কিন্তু পরীক্ষাটা হবে, 10 মার্চের পরেই কিন্তু পরীক্ষাটা হবে। এইবারে সব থেকে একটা বড় কোশ্চেন আছে, তাহলে আমাদের বিহার স্টেটের পরীক্ষাটা কী হবে? দেখো তোমাদেরকে আগেই বললাম যে বিহার স্টেট বা বিহার বোর্ড কী করবে আমরা কেউ জানি না। যেহেতু আগেরবারে 31শে আগস্ট ফর্ম ফিল আপ শেষ হয়েছে সম্পূর্ণ প্রক্রিয়া, কিন্তু পরীক্ষা হয়েছে আমাদের 5ই নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে একটা যদি আমরা অনুমান করি, যদি পরীক্ষা যদি মার্চে যদি টিআরই থ্রি হয়, যদি মার্চে হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা সম্পূর্ণ যদি হিসাব অনুসারে দেখি তাহলে ফেব্রুয়ারি এখন পুরো মাসটা বাকি আছে। যদি নোটিশ বার হয় 15 ফেব্রুয়ারি যদি নোটিশ বার হয়, তো আমার যতটা সম্ভব মনে হচ্ছে যে ফেব্রুয়ারির থার্ড উইক কিন্তু এই বিহার স্টেট পরীক্ষার সম্ভাবনাটা প্রবল। ঠিক আছে, তাহলে বিহার স্টেটের পরীক্ষার যে সম্ভাবনা সেটা কিন্তু থার্ড উইকের হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল আছে। ঠিক আছে, এই থার্ড উইক বলতে আমাদের 15-16 ওই 20-25 ওই রকম নাগাদ কিন্তু পরীক্ষার সম্ভাবনাটা বেশি আছে, 15-16 এরকম, মানে নোটিশ বার হওয়ার পরেই পরীক্ষা হবে। আর যদি পরীক্ষা যদি ফেব্রুয়ারি মাসে না হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা সব থেকে একটা বড় প্রবলেম দাঁড়াবে কি, তখন কিন্তু বিহার স্টেট যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে কিন্তু এপিয়ারিং হিসাবে কিন্তু টিআরই থ্রিতে কিন্তু বসার অগ্রাধিকার দিতে হবে। এই একটা সব থেকে একটা মানে বড় একটা জায়গা দাঁড়াইছে। তবে সম্ভবত মনে হচ্ছে বিহার স্টেট যে পরীক্ষা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল। যদি পরীক্ষা হয় তো সেই ক্ষেত্রে তোমাদেরকে দুটা বিষয় কিন্তু প্রিপারেশন চালাতে হবে। বিহার স্টেটের সিলেবাস আলাদা এবং টিআরই থ্রি যে বেঙ্গলি সিলেবাস সেটারও কিন্তু সিলেবাসটা সম্পূর্ণ আলাদা। তো বিহার স্টেটের সিলেবাসটা আমরা সবাই জানি যে বিহার স্টেটের সিলেবাস আমরা সাহিত্য থেকে শুরু করে এবং নাট্য সাহিত্য, কাব্য সাহিত্য সব কিছুই আমাদের কিন্তু তছনছ করে একটা সিলেবাস দেওয়া আছে। এক কথায় বলতে গেলে পাঁচ আর একটা সিলেবাস। কিন্তু যদি আমরা স্টেটের সিলেবাস যদি ইংলিশের ক্ষেত্রে দেখি সেই ক্ষেত্রে সিলেবাসটা কিছুটা কম। ওদের সিলেবাসটা শুধুমাত্র ব্যাকরণ পোর্শনটা দিয়েছে, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু অনেক বড় সিলেবাস। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, তোমাদের একটাই বিষয় বলবো যে এইখানে যেহেতু স্টেটের যে পরীক্ষাটা হবে সেটা শুধুমাত্র কোয়ালিফাই নেচার, 50% পাইলেই আমাদের কোয়ালিফাই। তাহলে 50% মানে 75 পাইতে হবে 150-র মধ্যে। তাহলে এমনভাবে পড়তে হবে সাবজেক্টটাকে মেন হিসাবে পড়াশোনা করতে হবে। এবং যদি কারো পার্সেন্ট যদি ওই যেটা আমাদের 50% আছে, এই ফিফটি যে নাম্বারটা আছে মানে সবার সাবজেক্ট, ঠিক আছে, অল সাবজেক্ট ক্ষেত্রে হয়, যেটা সিডিপি, জিকে, ম্যাথ সব কিছু আছে, ওইটা যদি কেউ কোনো রকম যদি ওইখান থেকে যদি আমরা সাবজেক্ট যদি আমরা 60ও তুলি আর এইখানে যদি আমরা 15 তুলি, সেই ক্ষেত্রে যে 75 কোয়ালিফাই করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না। তো কোয়ালিফাই করতে হবে। যদি এপিয়ারিং দিককে যদি মৌকা দেয়, যদি পরীক্ষা যদি ফেব্রুয়ারিতে না হয়, যদি এপিয়ারিং দিককে যদি মৌকা দেয় স্টেটে, মানে যদি সুযোগ দেয় আর কি, মৌকা বলেছি যাই হোক সরি, তো যদি সুযোগ দেয় তো সেই ক্ষেত্রে হবে কি জলে ওই স্টেট কিন্তু কোয়ালিফাই করতেই হবে যেমন করে হোক। তুমি যদি টিআরই থ্রিতে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় তুমি কোয়ালিফাই করে গেলে কিন্তু সে স্টেটে কিন্তু কোয়ালিফাই করতে পারলেন না, সেই ক্ষেত্রে সমস্যাটা কী হবে, সেই ক্ষেত্রে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, কোনো রকমে কিন্তু তুমি নিয়োগ প্রক্রিয়ায় মানে নিয়োগে কিন্তু থাকছো না। তাহলে সেই ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছে কি আমাদের টিআরই থ্রিতেও প্রিপারেশন চালাতে হবে এবং স্টেট তারও কিন্তু প্রিপারেশন চালাতে হবে, একটা সব থেকে একটা বড় প্রবলেম। এবারে সিলেবাসে আসে। সিলেবাস হচ্ছে টিআরই থ্রির যে সিলেবাস, আগেরবার টিআরই ওয়ানের যে সিলেবাস ছিল সেটা হচ্ছে গ্রামার যে পোর্শন, ব্যাকরণ যেটা আমরা বলি, বাংলায় বলেছি ব্যাকরণ পোর্শনটা, সেই ব্যাকরণ পোর্শন থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছিল টিআরই ওয়ানে। তার সাথে ছিল অনুচ্ছেদ, ঠিক আছে, অনুচ্ছেদ ছিল। এবং তার সাথে তো যে তাহলে আমাদের নাম্বার প্যাটার্নটা হচ্ছে কত, নাম্বার প্যাটার্ন হচ্ছে আমাদের 80 + 40 সমান হচ্ছে 120। এই 120 নম্বরের পরীক্ষা।
আরেকটা ছেলে যেটা হচ্ছে 30, 80 প্লাস 40, এটা হচ্ছে কোয়ালিফাই নেচার। এটা শুধুমাত্র যেমন করে হোক তোমাকে 30% আমার পাইতে হবে, 30% পাইতে হবে, মানে 30% মানে হচ্ছে 9 নাম্বার, 9 নাম্বার পাইতে হবে। এটা কোনো নেগেটিভ নাই, এটা কোনো আমাদের নেগেটিভ নাই। তাহলে এই যে 80 প্লাস 40, 80 প্লাস 40 হচ্ছে এটি সাবজেক্ট আমাদের, আর এই 40 হচ্ছে আমাদের মানে স্পেশাল সাবজেক্ট, যেটা হচ্ছে এটা হচ্ছে সাবজেক্টের। আর এই 40টা হচ্ছে আমাদের কী বলবো এটাকে, ওটা কী বলা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এই 40 হচ্ছে আমাদের জিকে প্লাস ম্যাথ, এটা জেনারেল সাবজেক্টে বলে আমরা। এই 80 হচ্ছে সাবজেক্ট, 80 হচ্ছে সাবজেক্ট, আর 40 হচ্ছে জেনারেল সাবজেক্ট, জেনারেল সাবজেক্ট জিএস। তো কোনো নেগেটিভ কিন্তু নাই, নেগেটিভ নাই, ঠিক আছে, নেগেটিভ নাই। তাহলে এখানে সাবজেক্টিভ সিলেবাসটা যেটা বললাম, যে প্রথমে হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ, তারপরে অনুচ্ছেদ থাকবে, এবং তার সাথে থাকছে আর ওই সাহিত্য থেকে কিছু কোশ্চেন দেবে। তাহলে এই হচ্ছে সিলেবাস। বিহার যে বোর্ড আছে সেই বোর্ড কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাস কিন্তু দেই নাই এইসবের ক্ষেত্রে। শুধু বলা আছে যে এনসিটির যে সিলেবাস, এনসিটিই এর যে সিলেবাস, তার সিলেবাসকে ফলো করবে, এবং বিহার যে সিলেবাস সেই সিলেবাসকে কিন্তু ফলো করবে। সেই ক্ষেত্রে একটা সবথেকে বড় সমস্যা যে আমাদের কাছে নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে কিন্তু আমাদেরকে টিআরই 3টা কিন্তু প্রিপারেশন চালাইতে হবে। তো প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন টিআরই 1 এবং টিআরই 2 এর যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা করাবো। কেমন ধরনের কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলো তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। তো এইটুকু আমার জানানো ছিল সবাইকে। যদি কারো উপকার বলে মনে হয় অবশ্যই চ্যানেলটা সকলের সাথে শেয়ার করবে, এবং যদি নতুন এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর টিআরই 3 এটা বললাম যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু আমরা করাবো। এবং আরেকটা সব থেকে বড় বিষয় সেটা বলে রাখছি সবাইকে, যে এমএসসি মাদ্রাস এসএসটি যে পরীক্ষা চলছে, মানে হবে আর কি, মার্চের 3 তারিখে 2024, তার যে মক টেস্ট সাবজেক্ট ওয়াইজ বা চ্যাপ্টার ভিত্তিক, ঠিক আছে, চ্যাপ্টার ভিত্তিক কিন্তু মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করে দেবো। যদি সেই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, চলো সকলকে ধন্যবাদ। এইটুকু জানানো ছিল সবগুলো বিষয়কে। বাই সকল।